প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এলান রবার্টের কাছে ফোন করলো। রবার্ট হলো নাসা কোম্পানির বর্তমান মালিক। এলান বলল, স্যার, আমি ডেভিলের খোঁজ পেয়েছি। ডেভিলের ডার্ক সাইটে ও তৈরিকৃত সাইটে অ্যাটাক করেছিলাম, যার ফলে আমার বিশাল ক্ষতি হলেও আমি ডেভিলকে খুঁজে পেয়েছি। গুড, ডেভিলকে নিয়ে এসো তাহলে। যত টাকা লাগে ডেভিলকে আমার চাই। একটা জিনিস খেয়াল করেছো? কী জিনিস স্যার? তুমি যাওয়ার পর ব্ল্যাক উইজার্ডের কোনো খবর নেই। সেদিনের পর থেকে ওর কোনো অস্তিত্ব আমি খুঁজেই পাচ্ছি না। ওর যাবতীয় নেটওয়ার্ক আপাতত নষ্ট করে দিয়েছে। সেগুলো আবার তৈরি করতে সময় লাগবে, হয়তো সেজন্য এখন সবার থেকে লুকিয়ে রাখছে। রবার্ট রুম থেকে বের হলো। টয়েন ওর সামনে এসে দাঁড়ায়। এলান বলে, কি হয়েছে? বলছি, আমি তো এখানে কিছু চিনি না, আমাকে কি তোমার সাথে নিয়ে যাবে? না না, সমস্যা আছে। আগেরবার একজন ফ্রেন্ড ছিল, ও আমার কাজিনকে অনেক কিছু বলেছে। আঙ্কেল বলে দেয় এবার যেন কাউকে না নিয়ে আসা হয়। ও আচ্ছা। টয়েন জানতো এলান তাকে কখনো নিয়ে যাবে না। এলান আবার রুমে চলে আসে, কারণ এলান বুঝে গিয়েছে টয়েন কিছু একটা সন্দেহ করেছে। টয়েন এলানের উপর নজর রাখছে, যে কোনো সময় বের হওয়ার প্রস্তুতি নিল। তবে টয়েনের চোখের আড়ালে সে এখান থেকে বের হবে। আবির হেঁটে উঁচু জায়গাতে আসতে থাকে। দূর থেকে আবির রিফাতকে বাইকের উপর বসে থাকতে দেখে। রিফাত সিগারেট টানছে। আবিরকে সে আসতে দেখল। রিফাত বসা থেকে উঠে দাঁড়ালো। ব্রিজের ধারের দিকে এগিয়ে যেয়ে ঝর্ণা দেখতে থাকে। কিছু সময় পর আবির আসলো রিফাতের পাশে। রিফাতকে বলল, কি করতে হবে আমার? অনেক কিছু। টাকা পাবো তো? টাকার উপর শুয়ে থাকতে পারবে। কিন্তু আমি কারো আন্ডারে কাজ করতে চাই না। করতেও বলছি না, আমরাও তোমার আন্ডারে কাজ করব। ওকে, কাজটা কি? বলবো, তার আগে বলো গুগল কি? গুগল মানে কি? গুগল সম্পর্কে একটু বলো। গুগল এলএলসি, গুগল লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, ইন্টারনেট ভিত্তিক সেবা ও পণ্যে বিষায়িত একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্র থাকাকালীন ল্যারি পেজ ও সার্গেই ব্রিন 1998 সালের 4 সেপ্টেম্বর গুগল নির্মাণ করেন। গুগলের 14% শেয়ার তাদের এবং বিশেষ সুপার ভোটিং ক্ষমতার মাধ্যমে 56% স্টক হোল্ডারকে নিয়ন্ত্রণ করে। সেপ্টেম্বর 4, 1998 সালের তারা গুগলকে প্রাইভেট কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত করেন। গুগল আগস্ট 19, 2004 সালে ইনিশিয়াল পাবলিক অফারিং আইপিও দেয় ও গুগল কমপ্লেক্স নামে মাউন্টেন ভিউ তাদের নতুন সদর দপ্তরে স্থানান্তরিত হয়। আগস্ট 2015 সালে গুগলের বিভিন্ন কার্যক্রম আলফাবেট ইনকর্পোরেট নামে সংবহিত করার পরিকল্পনার কথা জানায়। আলফাবেটের প্রধান অধীনস্থ সংগঠন হিসেবে আলফাবেটের ইন্টারনেট কার্যক্রম পরিচালনা করবে। পুনর্গঠনের সমাপনী অংশ হিসেবে ল্যারি পেজ সুন্দর পিচাইকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিস্থাপন করেন। ল্যারি পেজ এখন আলফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা। গুগলের প্রাক্তন নাম গুগল ইনকর্পোরেট, 1998, 2017, প্রতিষ্ঠানকাল 4 সেপ্টেম্বর 1998। 23 বছর আগে মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠানগণ ল্যারি পেজ, সার্গেই ব্রিন। সদর দপ্তর 1600 অ্যাম্পিথিয়েটার পার্কওয়ে, মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া। প্রধান ব্যক্তি সুন্দর পিচাই, প্রধান নির্বাহী কর্মকর্তা। রুট পোরাট, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা। গুগলের আয় $66.10 বিলিয়ন মার্কিন ডলার 2014। সুদ ও করপূর্ব আয় $16.49 বিলিয়ন 60 লাখ মার্কিন ডলার। 2014 নিট আয় $14.44 বিলিয়ন 10 লাখ মার্কিন ডলার। 2014 মোট সম্পদ $1.31 বিলিয়ন 13 লাখ 30 হাজার মার্কিন ডলার। 2014 কর্মসংখ্যা 1,14,096 জন। 2019 মাতৃ প্রতিষ্ঠান আলফাবেট ইনকর্পোরেট, 2014 বর্তমান। ওয়েবসাইট google.com। গুগলের প্রধান সেবা গুগল সার্চ ছাড়াও নতুন পণ্য, অধিগ্রহণ ও
অংশীদারিত্বের সাথে সাথে কোম্পানিটির দ্রুত প্রসার হয়। কাজ ও প্রোডাক্টিভিটি সেবা google.com শিট ও স্লাইড, ইমেল, জিমেল, ইনবক্স, সময়সূচি ও সময় ব্যবস্থাপক গুগল ক্যালেন্ডার, কাউট, স্ট্রেচ, গুগল ড্রাইভ, সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস, ইন্টারনেট মেসেজিং ও ভিডিও চ্যাট, গুগল এলো, ডু, হ্যাং আউট, অনুবাদ ও গুগল ট্রান্সলেট, মানচিত্র, গুগল ম্যাপস, ওয়েজ, অর্থ, স্ট্রিট ভিউ, ভিডিও ভাগাভাগি, ইউটিউব, নোট নেওয়া, গুগল কপি এবং ছবি ব্যবস্থাপক গুগল ফুটেজ। প্রবর্তিক উল্লেখযোগ্য উদাহরণ, গুগল সারা পৃথিবীতে বিভিন্ন ডাটা ইন্টারনেট প্রায় 1 মিলিয়ন সার্ভার চালায় ও 5.4 বিলিয়নের বা 50 কোটির উপর অনুসন্ধানের অনুরোধ এবং প্রায় 28 পেটাবাইট ব্যবহারকারী কর্তৃক তৈরি ডাটা প্রক্রিয়াকরণ করে প্রতিদিন। 2019 সালের সেপ্টেম্বর অনুযায়ী অ্যালেক্স আমেরিকার সবচেয়ে বেশি ব্যবহার করা ওয়েবসাইটের তালিকায় স্থান দেয় গুগলকে। এছাড়াও গুগলের অন্যান্য আন্তর্জাতিক সাইট যেমন ইউটিউব, ব্লগার এবং আর্কুট সেরা 100টি সাইটের স্থান পায়। ব্র্যান্ড তাদের ব্র্যান্ড ইউকিটি ডাটাবেজে গুগলকে দ্বিতীয় স্থান দেয়। গুগলের আধিপত্য বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছে, যেমন কপিরাইট, গোপনীয়তা এবং সেন্সরি আবৃত্তি। রিফাত আবিরের দিকে ভ্রু কুঁচকে তাকালো, একটু শব্দ করে হেসে বলল, আবির, অনেক কিছু জানো তুমি। প্রশ্ন করো, কেন এটা জানতে চাইছি? কেন? কারণ আমরা হ্যাক করবো টাকা। টাকা? তুমি ধুমসি মুভি দেখেছো? টাকা খেলা সেখানে, তুমিও সেরকম করতে পারবে। আপাতত আমি রাজি, তবে আমার স্টাইলে করতে দিতে হবে সব। ওকে, বলো কখন যাবে ঢাকাতে? আজ রাতেই। আবির সেখান থেকে চলে আসে। সে হ্যাকার হবে। হ্যাকারের জগৎটা বড়ই অদ্ভুত। আবির এখন বুঝতে পেরেছে কেন রিফাত গুগল সম্পর্কে ওর কাছে জানতে চেয়েছে। কারণ গুগল আমাদের জন্য না, আমাদের তো ডার্ক ওয়েব দরকার। আবির কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে থাকে। চারপাশটা ওর কাছে অন্যরকম মনে হচ্ছে। সে গ্যাজেট বানাতে বেশ দক্ষ। বাড়িতে যেয়ে ও সেটাই করবে। কারণ হ্যাকার জগতে বিশ্বাস বলে কিছু নেই, সবটা চলতে হবে নিজের বুদ্ধি দিয়ে। আবির শক্তিধর না হলেও বুদ্ধি আছে অনেক। নিজেকে প্রোটেক্ট করার জন্য সে গ্যাজেট বানিয়ে নেবে। আবির বাড়িতে আসলো। ওর রুমে যেয়ে দরজা আটকে দেয়। গ্যাজেট বানানোর জন্য অনেক কিছুই আছে ওর কাছে। আবির কম্পিউটারের সামনে যেয়ে বসলো। প্রথমবার ওর কম্পিউটার ঘাঁটতে কেমন যেন ও কেঁপে উঠছে। কম্পিউটার অন করে সে ডার্ক ওয়েবে প্রবেশ করলো। ডার্ক ওয়েব এমন একটা জায়গা, ডার্ক ওয়েব হচ্ছে আমাদের ইন্টারনেট দুনিয়ার একটি বড় অচেনা জগৎ। আমরা ইন্টারনেটের যে অংশটি ব্যবহার করি সেটিকে মূলত সারফেস ওয়েব বলা হয়। আর কালোবাজারি করার জন্য যে ওয়েব খোলা আছে সেটা হলো ডার্ক ওয়েব। বিশ্বের সবচাইতে ব্যবহৃত 8টি ডার্ক ওয়েবসাইট লিঙ্ক আছে, যা সাধারণ জনগণের কাছে অজানা হলেও হ্যাকারের কাছে এটি নতুন কিছু নয়। আবির ডার্ক ওয়েবে প্রবেশ করে নিজস্ব একটি সাইট বানিয়ে ফেলল। কিন্তু সাথে সাথেই ডেভিল নামের একটি সাইট ওর তৈরিকৃত সাইটটি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। আবির কিছু বুঝে উঠতে পারে না। সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। নিজের আইপি অ্যাড্রেস হাইড করে সবকিছু ঠিক করে আরও একটি সাইট খুলল, কিন্তু সাথে সাথেই ডেভিলের আওতাভুক্ত হয়ে যায়। আবির মনে মনে বলল, কি ব্যাপার? কোনো সাইট তৈরি করার সাথে সাথেই ডেভিল সাইটটা নিজের অধীনে নিয়ে যাচ্ছে কি করে? আমি তারপর নিজের সাইটে প্রবেশ করতে পারছি না কেন? কি সমস্যা? কি আছে ডেভিলের সাইটে? আর এটা কোন ডেভিল? কম্পিউটারে ডাউনলোডকৃত হোয়াটসঅ্যাপ থেকে রিফাতকে কল দেয় আবির। রিফাত রিসিভ করে। হ্যাঁ বলো। ডেভিলকে চেনো? মানে এটা কি সেই ডেভিল? কোনটা? না কিছু না। ডেভিলকে চেনো? হ্যাকার ডেভিল। যে ব্যাংকের সব অ্যাকাউন্ট সিসি ক্যামেরা হ্যাক করে টাকা হাতিয়ে নিয়েছিল সরকারের থেকে। হ্যাঁ চিনি, ডার্ক ওয়েব ওরই রাজত্ব। সেই সবচেয়ে বড় হ্যাকার। আই ডোন্ট কেয়ার। আমি ডেভিলের সাইট হ্যাক করে নিজের করে নেব, না হয় তার যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেব। রিল্যাক্স বন্ধু, এত তাড়া কিসের? এত তাড়াতাড়ি মাথা হ্যাকারের নেশা ঢুকিয়ে ফেললে? ভালো ছেলে না তুমি? আমি ভালো না, আমি হারামি ভিলেন হতে চাই। আমি নিজেই নিজের সাইট বানাবো, নাম হবে ভিলেন।
আমার সব অ্যাকাউন্ট থাকবে, নাম হবে ভিলেন, কল মি ভিলেন। আবির ফোন কেটে দিল। হ্যাকার জগতে ডেভিল আর ভিলেনে নতুন কিছু হতে যাচ্ছে। আবির একটি গ্যাজেট বানালো। গ্যাজেটের নাম এফসি, মানে হলো ফ্রিজ ক্যামেরা, যার কাজ হলো সিসি ক্যামেরা কিছু সময়ের জন্য ফ্রিজ হয়ে যাবে, কোনো কাজ করবে না। আগে স্ক্রিনে যা ছিল সেটাই দেখা যাবে মনিটরে, কিন্তু ক্যামেরা ফ্রিজ হয়ে থাকবে, তাই এইটার নাম দিয়েছে এফসি। হাতে ব্রেসলেটের মতো করে পরা যাবে। একটা সুইচ সিস্টেম চালু করে দিয়েছে, যা অন অফ দ্বারা নিয়ন্ত্রিত। অন করলে একটি আলোক রশ্মি গ্যাজেটের থেকে বের হয়ে ক্যামেরাকে ইঙ্গিত দেবে, আর ক্যামেরা সেই আলোতে ফোকাস করতেই ফ্রিজ হয়ে যাবে সব ধরনের ক্যামেরা। এলান রুম থেকে বের হলো। টয়েনকে আশেপাশে দেখা যাচ্ছে না। এলান সবকিছু নিয়ে তাড়াতাড়ি হোটেল থেকে বেরিয়ে আসে। আগেই সে ক্যাব ডেকে নিয়েছিল। তাড়াতাড়ি বেরিয়ে সোজা গাড়িতে উঠে যশোরের উদ্দেশ্যে চলা শুরু করলো। বেশ কয়েক ঘন্টা পর টয়েন তার রুম থেকে বের হয়। সে দেখে এলানের রুমের দরজা আধা খোলা হয়ে আছে। টয়েন একবার রুমের সামনে যায়, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। দরজাও খুলে ভিতরে যেতে পারছে না। ভদ্রতার একটা ব্যাপার আছে। তাছাড়া চারপাশে সিসি ক্যামেরা লাগানো। অন্যের রুমে উঁকি ঝুঁকি মারাটা ভালো দেখায় না। রুমের সামনে দাঁড়িয়ে টয়েন অনেক কিছুই ভাবছে। সে দরজায় টোকা দিল, কিন্তু ভিতর থেকে কোনো কিছু শব্দ পেল না ও। টয়েন দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেই বলা শুরু করে, সরি, আসলে টয়েন থেমে যায়, কারণ সে এভাবে রুমে প্রবেশ করার জন্য ভদ্রতার খাতিরে সরি বলা শুরু করে। কিন্তু যখন সে খেয়াল করে দেখে রুমে কেউ নেই, তখন সে থেমে যায়। এলান, হ্যালো, আর ইউ হিয়ার? এলানকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। বুঝে যায় এলান চলে গেছে এখান থেকে। টয়েন জানে না সে কোথায় যাবে, তবে এতটুকু বুঝে গেছে যশোরে গেলে সে অনেক কিছু রহস্য উদ্ঘাটন করতে পারবে। সে তার বস টমাসকে কল দেয়। Hello, Toyin. How are you? ফাইন What is your problem? স্যার, অ্যাকচুয়ালি আই am able to predict the news of the devil. Wow, it's a great news. Find him. I want to devil. ওকে স্যার, বাই। টয়েন ফোন কেটে দিল। আজকে রাতে সে বের হওয়ার প্রস্তুতি নিয়েছে। যশোরে আপাতত জে ও বিএন হাসপাতালে খুঁজবে ডেভিলকে। একটি অন্ধকার রুম, মাঝখানে ফ্লোরে সিঙ্গেল একটি বিছানা। কিছুদিন আগে ঘরে নিভু নিভু আলো ছিল, এখন কেবল খুব দরকার ছাড়া সেই আলো জ্বালানো হয় না। অন্ধকার রুমের এক কোণাতে দেয়ালে হেলান দিয়ে বসে আছে একটি মেয়ে। গায়ে ওড়না নেই, চুলগুলো সামনে দিয়ে মাথা নিচু করে পায়ের মধ্যে মাথা দিয়ে কাঁদছে। মেয়েটি কান্না থামায়, কারণ এখন কারো পায়ের শব্দ শুনতে পেল ও। কোথায় আছে মেয়েটি জানে না, শুধু জানে একটি রুম, অন্ধকার থাকে সব সময়, কোনো জানালা নেই, চারপাশ বদ্ধ যেন। হঠাৎ রুমে আলো জ্বলে উঠল, নিভু নিভু আলো, আবছায়া রুম। মেয়েটি আর কেউ নয়, আবিরের বোন আরিয়া। আরিয়ার সামনে তাকায়। একটা অচেনা লোক এসেছে, সে কিছুই চেনে না। সেদিন যখন ওর জ্ঞান ফেরে তখন একই রুমে বিছানার উপর শুয়েছিল। কিছুই বুঝে উঠতে পারেনি সে। রুমের চারপাশ যখন তাকিয়ে দেখছিল তখনই পায়ের শব্দ শুনতে পায় সে। একজন অচেনা বয়স্ক লোক ওর সামনে এসে দাঁড়ায়। রুমের আলো জ্বলে ওঠে। আরিয়া বলে, কে আপনি? মানে আমি কোথায়? লোকটা আর কথা বলে না, সে আরিয়ার দিকে অগ্রসর হয়। আরিয়ার বুক থেকে ওনাটা ছুঁড়ে ফেলে লোকটা। আরিয়া চিৎকার দিতে যাবে, লোকটা তার আগে কষে একটা চর বসিয়ে দেয়। আরিয়া যেন দুর্বল হয়ে পড়ে। লোকটা এক এক করে আরিয়ার গা থেকে সবকিছু খুলে নিতে থাকে। আরিয়া বুঝে যায় এখন বাধা দিলে মারই খেতে হবে। আরিয়া বিছানায় শুয়ে থাকে। লোকটা আরিয়ার সদ্য আকর্ষণীয় শরীরটাকে দুমড়ে মুচড়ে নিজের মতো করে খেতে থাকে যেন। সারা রাত এমনটা চলে। আরিয়া কখন যে জ্ঞান হারিয়ে পড়ে থাকে সে নিজেও জানে না। ঠিক ফজরের আজানের সময় ওর চেতনা ফিরে আসে। শরীরে প্রচণ্ড ব্যথা হয়। সে কাপড় পরে রুমের কোণাতে যেয়ে প্রতিদিন কান্না করে। দিনে একটি মেয়ে এসে খাবার দিয়ে যায়। আরিয়া বুঝতেও পারে না বাইরে তখন দিন হয়েছে, তবে সে বুঝতে পারে দিনের কোলাহল পরিবেশটাকে ব্যস্ত করে তুলেছে। আরিয়ার কাছে একটা লোক এসে দাঁড়ালো। এই অত্যাচারটা ঠিক ফজরের আজান অবধি চলবে। আরিয়া জানে এখন রাত হয়েছে। যখন ওর জ্ঞান ফেরে তখন শুনতে পায়, আসসালাতুল খায়রুম মিনান নাও। সে বুঝে যায় এখন সে কারো শরীরের চাহিদার খাবার থেকে মুক্ত। লোকটা আরিয়ার হাত ধরে টেনে তুলল।
প্রতিদিন কোনো না কোনো নতুন লোক এসে তাকে নিজের মতো ব্যবহার করে মাঝরাতে চলে যায়। আরিয়া বাধা দেয় না, কারণ বাধা দিলেই তাকে প্রচণ্ড যন্ত্রণাদায়ক শাস্তি পেতে হয়। আরিয়া বিছানায় যেয়ে শুয়ে পড়ে। আজকে নতুন একজন এসেছে। আরিয়ার পাশে এসে লোকটা বসলো। আরিয়া ওর গা থেকে ড্রেস খোলার প্রস্তুতি নেয়। লোকটা আরিয়াকে অবাক করে দিয়ে বলল, খুলতে হবে না কিছু, আপনাকে আমি টাচ করব না। আমি আরিয়া অবাক হয়। এই প্রথম কোনো ছেলে তাকে এমন একটা কথা শোনালো। আরিয়া যেন বিশ্বাসই করতে পারছে না। আমি এখানে কিছুই করতে আসিনি। আজ আমার অনেক বেশি মনটা খারাপ, তাই এখানে আসা। কিছু করার উদ্দেশ্য নেই, ছিল, কিন্তু আপনার গালে সাদা পানি দেখে ইচ্ছেটা চলে গেছে। কিছু মনে না করলে একটু কথা বলবেন আমার সাথে? আরিয়া শোয়া থেকে উঠে বসলো। কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে ওর কাছে। আরিয়া বলল, আপনি কি মজা করছেন? এখানে এসেছি আজ কয়েকদিন হয়েছে। এমন কোনো রাত নেই যে ওই রাত আমি একা থেকেছি। প্রতিদিন চলেছে আমার উপর শারীরিক নির্যাতন। ছেলেটা মাথা নিচু করে নিল। আরিয়া ছেলেটার দিকে এগিয়ে আসতে থাকে। ছেলেটা একটু সরে যায়। আরিয়া অবাক হয়। এমনটা এর আগে কোনোদিন হয়নি। আরিয়া নিজেই ওর কাপড় খোলা শুরু করেছে। ছেলেটা বাধা দিয়ে বলে, আমাকে মাফ করে দিন, আমি এমনটা করতে আসিনি। আমি শুধু সময় কাটাতে আসছি। হ্যাঁ, আসুন, আমার সাথে সময় কাটান। না না, আমার সাথে একটু গল্প করবেন প্লিজ। ওকে, বলুন কি সমস্যা আপনার? আমার নাম আমান। আজ আমার স্ত্রী আমার থেকে হারিয়ে গেছে, তাই অনেক কষ্ট হচ্ছিল। বন্ধু বিষ্ণুকে বলতেই সে বলল, আরে চিন্তা করিস কেন, তোকে এমন জায়গায় নিয়ে যাব সেখানে মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর পুরুষ মানুষের মন খারাপ হয়ে থাকে নাকি? বন্ধুর কথা শুনে আমি ওর সাথে আসি। জানেন, এলাকাটা না ভদ্রলোকে ভর্তি, আর এই এলাকায় এমন একটা কাজ হয় কেউ জানতে পারে না। ভদ্রতার আড়ালে কত কিছুই না ঘটে থাকে। আমি বিষ্ণুকে বলি আমি এমন না, এখানে যাব না। ও আমার কাঁধে হাত দিয়ে জানায়, আরে বন্ধু, তুমি তো বাচ্চা হয়ে আছো না, মানে মেয়ে মানুষ হয়ে গেছো। একটা মেয়ে গেছে, আরও আসবে। না আসলে টাকা তো আছে। তোমার এত টাকা, নারীর অভাব হয়? যার টাকা আছে তার সব কিছু আছে। আমি ওর কথা কিছুই বুঝি না। কথা বলার এক পর্যায়ে একটা লোক এসে দাঁড়ায়। বিষ্ণু লোকটাকে বলে, আরে দাদা যে, দাদা আমার একটা বন্ধুকে এনেছি। বউ টাকার মালিক, বউ চলে গেছে। এমন কোনো মাল হবে নাকি? আমার বন্ধুকে খুশি করতে পারলে তোমার পকেট ভর্তি হয়ে যাবে। আমি বিষ্ণুকে জানাই আমি এসব চাই না। ও ঝাড়ি দিয়ে বলে, আরে ধুর, যা মজ কর, দেখি মন ভালো হয়ে যাবে। টাকায় গাড়ি, টাকায় নারী, টাকায় ক্ষমতা, টাকায় বিশালতা। যাও বন্ধু, চাপ নেই, চিট করো। এক প্রকার জোর করে আমাকে চোখ বেঁধে এই রুমের সামনে এনে রেখে দেয়। দরজা খুলে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে পাঠানো হয় এখানে। তারপর বাইরে থেকে লক করে দিয়েছিল। আমি সত্যি আসতে চাইনি, প্লিজ ভুল বুঝবেন না, আমি খুবই দুঃখিত। আরিয়া আমানের কথা শুনে হাসতে থাকে। আমান অবাক হয়ে তাকিয়ে থাকে আরিয়ার দিকে। কি নিষ্পাপ সেই হাসি, যেন রাত পোহানোর শেষ প্রহরে উদিত সকালের সাদা আলোর রং হাসির মাঝে গেঁথে গেছে। আমান চোখের পলক না ফেলে সুন্দর মেয়ের দিকে তাকিয়ে আছে। আরিয়া বলে, এই রকম পুরুষ প্রথম দেখলাম। প্রেমিক হোক বা টাকার মালিক, সব পুরুষই শালা সুযোগে মেয়েদের বুকে হাত আর বিছানায় ফেলে চান্স নিতে ছাড়ে না। কিন্তু আপনাকে দেখে অবাক হলাম। সাথে এই প্রথমবার এখানে আসার পর খুব করে হাসলাম। তো বলেন, কি হয়েছে? কষ্টে আছেন কেন? আমান আরিয়ার কথা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে শুনছে। মেয়েটা কি গুছিয়েই না কথা বলে। আমান যেন নিস্তব্ধ হয়ে শুনতে থাকে। আবির নিজের ঘরে বসে আছে, ব্যাগ গুছানো রেডি। ওর বানানো আরও কয়েকটা গ্যাজেট সে নিজের শরীরের সাথে আটকে নিল। রিফাতকে টেক্সট করে দিয়েছে, এখনই সে ঢাকাতে যেতে চায়। তাই রিফাত গাড়ি নিয়ে বাজারের রাস্তায় অপেক্ষা করছে। আবির ব্যাকপ্যাক গুছিয়ে প্রায় রেডি হয়ে নিল। হঠাৎ সে দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখে প্রীতি এসে দাঁড়িয়েছে। প্রীতি বলল, কোথায় যাচ্ছিস তুই? 1 কোটি টাকার খোঁজে। সব কি এতই সহজ?
জীবনের কোনো কিছুই সহজ হয় না। মানুষ যা পেতে চায় তা কখনো তার জন্য সহজ হয়ে আসে না, কঠিন থেকে কঠিন হয়ে থাকে। কেউ পায়, অধিকাংশরাই পায় না। আবার যারা পায় তারা বেশি দিন রাখতে পারে না। আর মানুষেরা সব সময় যেটা পাবে না ঠিক সেটার পিছনেই পড়ে থাকে, প্রার্থনায় চাইতে থাকে। এতে কি হয়? না হয় ঠিকমতো প্রার্থনা, আর না থাকে পাওয়া যায়। জীবনে শখ করে কিছুই চাইতে নেই, হয় সেটা পাওয়া যাবে না, আর না হয় পেয়েও হারিয়ে যাবে। এইভাবে কথা বলছিস কেন? তোর জন্য। তুই জীবনে শখ করে ছোট থেকেই এমন কাউকে চেয়েছিস যাকে তুই পাবি না, অথচ তার প্রতি ভালোবাসাটা কত বিশাল। ভালো তাকেই বাসবি যে ভালোবাসার মূল্য দিতে পারবে। ভালো থাক প্রীতি, হয়তো দেখা হবে কোনো এক অবহেলায়। একটা অনুরোধ, আমার মায়ের কম্পিউটারটা তোর কাছে রেখে দিবি? যতদিন না ফিরি তুই তোর কাছে রেখে দিস প্লিজ। আবির, কোথায় যাচ্ছিস? উদ্দেশ্য অজানা, তবে চাহিদা বিশাল। প্রীতি আবিরের কথায় কিছুই বুঝে উঠতে পারে না। আবির কাঁধে ব্যাগ নিয়ে বাইরে আসলো। প্রীতিও পিছন পিছন বের হয়। আবির ওর মায়ের আর বোনের কবরের মাঝখানে দাঁড়িয়ে হাত উঠিয়ে জিয়ারাত করে নিল। চোখ বেয়ে ওর পানি পড়ছে। আবির ঘুরে চলে আসতে থাকে। প্রীতি দৌড়ে আবিরের সামনে যায়। কি হয়েছে, কিছু বলবি? তোকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। কিছু ইচ্ছের পূর্ণতা দিতে নেই, কেন? আবার সব প্রশ্নের উত্তরও দিতে নেই। তোর কথা কিছুই বুঝতে পারছি না। কিছু কথা বুঝতেও নেই। আবির প্লিজ বল না। কিছু ব্যাপারে অনুরোধ করতে নেই। প্রীতি আবিরের দিকে রাগী চোখে তাকালো। আবির মুচকি হাসলো। প্রীতি আর দেরি করে না, আবিরকে এসে শক্ত করে জড়িয়ে ধরে। আবির হেসে বলে, কিছু জিনিস নিজ ইচ্ছায় জোর করেও পেতে হয়। এটা বুঝছি। ঠিক আছে, ভালো থাকিস, আর কম্পিউটারটা গুছিয়ে রাখিস। আমি ভালো থাকবো কিনা জানি না, তবে তোর অপেক্ষায় থাকবো। আবির আর দাঁড়ালো না। সে হনহন করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। 2 যুগ পর সে তার শহর ছেড়ে ঢাকার উদ্দেশ্যে বের হয়। এলান যশোর সিটিতে এসে পৌঁছেছে। ঢাকার থেকেও যেন বেশি উন্নত মনে হচ্ছে শহরটা। ড্রাইভার প্রশ্ন করলো, Where does, sir? You know English? Yes, sir. Cause I am a taxi driver. But I know বাংলা। আমার সাথে বাংলাতেই কথা বলতে পারো। কোথায় নামবেন? বিএনসিটি হসপিটাল, যশোর। ওহ, সেটা তো সামনে রেখে আসছি, হসপিটাল রোড। ওকে, নো চিন্তা, হাসপাতালের সামনে নামিয়ে দেব। ধন্যবাদ। ড্রাইভার কিছু সময় পর এলানকে হাসপাতালের সামনে এনে নামিয়ে দেয়। এলান আগেই ভাড়াটা দিয়ে রেখেছিল। সে গাড়ি থেকে নামে। বড় বড় বাংলা অক্ষরে লেখা বিএনসিটি হসপিটাল যশোর। এলান আর দেরি করে না, সে হাসপাতালের মধ্যে চলে যায়। এলান হাঁটতে হাঁটতে ভাবতে থাকে, বিতে বিথি হবে। তবে কি বিথি নামের কেউ এখানে ডাক্তার আছে? কি জানি, হতে পারে। এলান একজন নার্সকে প্রশ্ন করলো। বিথি? নার্স সাথে সাথেই উত্তর দেয়, বিথি ম্যামের চেম্বারে 35 নম্বর রুম। উনি এখানে নেই, মাত্রই আসবে। আপনি চাইলে ওনার কেবিনের সামনে ওয়েটিং লবিতে বসতে পারেন। নার্স অবাক হয়, কারণ এলান বিদেশি, সাদা চামড়ার মানুষ। এত শুদ্ধ বাংলা বলবে ভাবতেই পারেনি। এলান তাকে ধন্যবাদ দিয়ে ওয়েটিং লবিতে যেয়ে বসলো। শুধু এলান নয়, অনেকেই বসে আছে বিথির সাথে দেখা করার জন্য। এলান একটি চেয়ারে যেয়ে বসলো। চারপাশ তাকাচ্ছে। বেশ পরিচ্ছন্ন একটি হাসপাতাল, কত নম্রতা যেন সবার মাঝে। প্রীতি আবিরদের বাড়ি থেকে বের হয়। একটা দামি মাইক্রো এসে থামলো। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিতরে সাজ্জাদ বসে আছে। প্রীতিকে দেখেই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আসলো সামনে। প্রীতি পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। সাজ্জাদ দৌড়ে সামনে এসে দাঁড়ায়। প্রীতি রেগে বলল, কি সমস্যা আপনার? কেমন আছো প্রীতি? ভালো। তুমি এমন রুক্ষ থাকো কেন? কি দরকার বলুন? বাবাকে খুঁজছেন? উনি বাসায় নেই, পরে আসবেন। আমি তোমাকে খুঁজছি?
ভালোবাসি বলতে? সাজ্জাদ প্রীতির বাম হাত ধরল। প্রীতি ঘুরে ডান হাত দিতেই সাজ্জাদের গালে কষে একটা চড় বসিয়ে দেয়। সাজ্জাদের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে প্রীতি বলল, নির্লজ্জ বিহারের লোক, মনে করেছিস তোর ব্যাপারে কিছুই জানি না? আরিয়াকে তুই নিয়ে গিয়েছিলি, তার লাশ পাঠিয়েছিস, ভাবছিস আবির তোকে ছেড়ে দেবে? আবির ঠিকই তোকে বোঝাবে। আমার সামনে যেন তোকে কোনোদিন না দেখি, দূর হয়ে যা সামনে থেকে। ওই আবির কি করবে আমাকে? কিন্তু তোকে এই অপমানের জবাব আমি ঠিকই দিয়ে যাব। সাজ্জাদ গাড়িতে উঠে চলে যায়। প্রীতি আর দাঁড়ায় না, সেও সেখানে। মায়ার মন খারাপ, কিছুই তার ভালো লাগছে না। কারণ পৃথিবীতে ও যাকে বেশি ভালোবাসতো আজ সে তার মতো, আর মায়া নিজের মতো বাস করছে। মাঝে মাঝে মানুষেরা ঠিক কাকের মতো হয়ে থাকে, সারা জীবন কষ্ট করে বাসা বানায়, অথচ ঠিক কোকিল এসে কাকের বাসায় ডিম পেড়ে চলে যায়। মানুষও যেন এমন, কাউকে না কাউকে খুব করে যত্নে ভালোবেসে আগলে রাখে, শত ঝড় ঝাপটা আসুক গুছিয়ে রাখে। কিন্তু কি হয়, কোনো এক সময় ঠিকই অন্য কোনো মানুষ এসে সেই গোছানো ভালোবাসায় ভাগ বসিয়ে তাকে শুদ্ধ নিয়ে চলে যায়। মায়া রেলিং ধরে বাইরে তাকিয়ে থাকে। একটা মোরগ আরেকটি মুরগির ভালোবাসার দৃশ্য দেখতে থাকে। আচ্ছা, মানুষ কেন ভালোবাসে? প্রশ্নটার কোনো সঠিক উত্তর নেই। কিছু কিছু ব্যাপার অকারণেই হয়ে থাকে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। কখনো আঙ্কেল তার ভাতিজিকেও ভালোবাসে, ভাগিনা তার মামাকেও ভালোবেসে ফেলে। মায়া ছিল এই নিয়মের বাহিরে, আবিরকে খুব করে ভালোবেসেছিল। আবির ভার্সিটি থেকে রিক্সা ডাকে। ঠিক তখনই আবির শুনতে পায় পাশে দাঁড়িয়ে কে যেন রিক্সা ডাকছে। মেয়েটিও সেমভাবে শুনতে পেল পাশে আরেকজন রিক্সা ডেকেছে। ওরা দুজন একসাথে রিক্সা ডেকেছিল। আবির ঘুরে তাকায়, পাশে একটি মেয়ে দাঁড়ানো। মায়াও ঘুরে তাকায়, দেখে ভার্সিটির পরিচিত একটা ছেলে। রিক্সা আসে সামনে। মায়া তখন গাড়ি নিয়ে আসতো না, আর আবির খুব প্রয়োজন ছাড়া রিক্সা ডাকতো না। আবির ইতস্তত করে মায়াকে বলে, না না, আপনি উঠুন। এভাবে বেশ কিছু সময় চলতে থাকে। রিক্সাওয়ালা বিরক্ত হয়ে বলে, আপনারা দুজনে উঠুন। আবির মায়াকে আর মায়া আবিরকে একই সাথে বলে, তাহলে আমিই উঠি। কথা শেষ না হতেই দুজনে রিক্সাতে উঠে বসে। আর নামার সুযোগ দেয়নি রিক্সাওয়ালা। দুজন একসাথে রিক্সায় উঠে বসে। কেউ কারো সাথে সেদিন কথা বলেনি। ভাড়া দেওয়ার সময় একই রকম হয়। দুজন যেহেতু রিক্সা ডেকেছে, তাই দুইজনেই রিক্সাওয়ালার ভাড়া দিতে চাইছিল। শেষমেশ মায়া পুরো টাকাটাই দিয়ে দেয়। এরপর ভার্সিটিতে ওদের টুকটাক দেখা হতো, কথাও হতো। দুজনের মধ্যে বেশ কিছু মিল ছিল। আস্তে আস্তে কাছে আসা, বন্ধুত্ব, ভালোবাসা সব যেন হুট করেই হয়ে যায়। কতই না ভালো ছিল সেই দিনগুলি। অথচ আজ মায়া অন্যের বউ, আর আবির সে এখন ছন্ন ছাড়া। মায়া আর ভাবতে পারে না কিছু। দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করেছে। রিশান মায়ার পাশে এসে দাঁড়ালো। জড়িয়ে ধরে মায়ার সাথে প্রেম আলাপে ব্যস্ত হয়ে যায়। এলানের ডাক পড়েছে। সে তাড়াতাড়ি বিথির চেম্বারে প্রবেশ করলো। বিথি একজন বিদেশিকে দেখে প্রথমে খানিকটা ঘাবড়ে যায়, পরক্ষণে ইংরেজিতে বলল, টেল মি, হাউ ক্যান আই হেল্প ইউ? ম্যাম, আমি বাংলা জানি। ও, তাহলে তো ভালোই হলো। জি বলুন, আমি কিভাবে সাহায্য করব? ম্যাম, কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বিএনসিটি হসপিটাল মানে বিথে প্রীতি হলে এনতে নিলয়। হ্যাঁ, এ তো নিলয়, আমার ভাই। কেন? কিছু মনে না করলে আমি কি ওনার সাথে একটু দেখা করতে পারি? কেন? ম্যাম, ডেভিলকে লাগবে আমার। ডেভিল? এলান চুপ হয়ে গেল। ডেভিলের ব্যাপারে বললে সে হয়তো ধরা পড়বে সিক্রেট কাজে আসার জন্য, তাই তাড়াতাড়ি নিজেকে সামলে বলল, না এমনি, আসলে আমি নিলয় স্যারের বিজনেস স্টুডেন্ট। উনি অনলাইনে আমাকে শেখাতেন অনেক আগে, তাই হঠাৎ করে ওনাকে পাচ্ছিলাম না, খুঁজতে এসেছিলাম। প্লিজ ম্যাম, আমি নিলয়ের সাথে দেখা করতে চাই, প্লিজ। আমার নাম এলান, প্লিজ প্লিজ প্লিজ। ও ওকে ওকে, আমি এখন বাসায় যাব, কারণ নিলয় ঢাকাতে যাবে, তাই তাকে বিদায় দিতে হবে। তুমি চলো তাহলে আমার সাথে, নিলয়ের সাথে দেখা করতে পারবে। ধন্যবাদ ম্যাম, চলুন। বিথি অবাক হয়। এই প্রথম কাউকে দেখছে নিলয়কে নিয়ে এত বেশি আগ্রহের সাথে কথা বলতে। এলান রেডি নিলয়ের সাথে দেখা করার জন্য। রিশান মায়াকে বলল, রেডি হয়ে নাও, একটু পরেই আমরা ঢাকার উদ্দেশ্যে বের হব। মায়া কিছুই বলল না। সে এখন পুতুলের মতো হয়ে গেছে। সবাই যেমন করে নাচাবে সে এখন সেভাবেই নাচবে।
অপরদিকে আবির ঢাকাতে এসে পৌঁছে গেছে। নতুন শহর, নতুন মানুষ, নতুন যেন সবকিছু। উদ্দেশ্য 1 কোটি টাকা, কিন্তু নিজের মধ্যে সব অনুভূতিও মেরে ফেলেছে। না ওর এখন কোনো কারণে মন খারাপ হচ্ছে, আর না কোনো কারণে কান্নার অনুভূতি আসছে। নিজেকে একদম ভিলেনের নেশায় আসক্ত করে ফেলেছে। রিফাত বলল, আবির, ঢাকা শহরে চলতে হলে সাহসী হতে হয়। এখানে কারো কাছে ভালো মুখ নিয়ে কিছু চাইবে, সে দেবে তো না, বরং কথা শোনাবে। আর পিস্তল দেখিয়ে যদি কিছু চাও, মুখ দিয়ে বলার আগেই সে সব কিছু তোমাকে দিয়ে দেবে। আছে তোমার কাছে কি পিস্তল? রিফাত একটু চমকে উঠল। আবিরকে হঠাৎ অন্যরকম মনে হচ্ছে ওর কাছে। আবির এত তাড়াতাড়ি পাল্টে যাবে ভাবতেই পারেনি কেউ। সরাসরি পিস্তলের কথা জিজ্ঞাসা করছে আবির। এটা রিফাতের কাছে একদমই অবাক করা বিষয়। রিফাত বলল, না, আমার কাছে কোনো পিস্তল নেই। তাহলে যার কাছে পিস্তল নেই সে কিভাবে চাইবে? আসলে রিফাত, পৃথিবীটা হলো অদ্ভুত। কারো কাছে খুব ভালো করে কিছু চাইলে সে দিতে নারাজ, হয়তো দেয় কিন্তু মনে মনে অনেক কিছুই বলে। দ্বিতীয় চায় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু ভয় দেখিয়ে কিছু নিতে চাও, সে সব কিছু দিতে প্রস্তুত। অথচ একটু আগেই সেই ব্যক্তির কাছে ক্ষুধার্ত কেউ খাবারের টাকা চেয়ে পায়নি। বুঝলাম। কি করবে ভাবছো? আজ রাতেই কোনো এক ব্যাংক হ্যাক করব। ডেভিল যেমন ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করতো, আমি পুরো ব্যাংকটাই হ্যাক করে নেব। আবিরের কথা শুনে রিফাত ভয় পায়। মনে মনে বলে, শেষমেশ নিজের বিপদ কি নিজে ডেকে এনেছো? আবির এত ডেঞ্জারাস হবে ভাবতেই পারছে না রিফাত। তাড়াতাড়ি অর্ককে কল দেয়। ঢাকার খুব কাছাকাছি এসে গেছে ওরা। এদিকে টয়েন বিকেলে বের হয়েছে যশোরের উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু অপরদিকে এলান ঠিকই যশোরে পৌঁছে গেছে। বিথি আপার গাড়িতে করে সে নিলয়দের বাড়িতে আসলো। গাড়ি থেকে নামে এলান। বিশাল 3 তলা বাড়ি, চারপাশ বেশ চমৎকার করে রাখা। এলান তাড়াতাড়ি ভিতরে চলে যায়। বিথি আপা নিলয়কে ডাকলো। নিলয়, দেখ কে এসেছে তোর সাথে দেখা করার জন্য। একটা ছেলে পাগলের মতো খুঁজছে। কই তুই, নিচে আয়। নিলয় 1 পা 2 পা করে সিঁড়ি ভেঙে নিচে নামতে থাকে। কি হতে যাচ্ছে সামনে কেউ জানে না। টয়েন জিতবে নাকি এলান? আবির নামধারী ভিলেন জিতবে নাকি নিলয় নামধারী ডেভিল? কত শত প্রশ্ন রয়ে যায়। কিন্তু অন্যদিকে আরিয়া আর আমান বসে আছে। তারপর নিলয় নিচে নেমে আসলো। সোফাতে বিথি আপা, শুভ ভাই, আদনান সাহেব, নিলয়ের মা বসে আছে। নিলয়ের পিছনে লাবণ্য, নেহা, মাসুম আর সিয়াম আসলো। নিলয় দেখলো সবার মধ্যে একজন বিদেশি ছেলে বসে আছে। বিথি আপা বলল, নিলয়, দেখ তো তোর সাথেই দেখা করতে এসেছে বিদেশ থেকে। বিথি আপার কথা শুনে এলান বসা থেকে উঠে দাঁড়ায়। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, নীলা স্যার। নিলয় কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে এলানের দিকে। নিলয় কখনো কাউকে পড়ায়নি, তাহলে স্যার কিভাবে হয়? এলান তেড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় কিছু বলার আগেই এলান বলে, হাউ আর ইউ স্যার? আই ক্যান্ট বিলিভ আই উইল সি ইউ। নিলয় কিছুই বুঝতে পারে না। এলানের এমন কাণ্ড দেখে সবাই অবাক হয়, কারণ এই প্রথমবার এলানকে দেখছে ওরা। নিলয়কে স্যার বলবে, নিলয় তা ভেবে পাচ্ছে না কোন কারণে। কে ও নিলয়? পরিচিত একজন, প্লিজ কাম উইথ মি। নিলয় আদনান সাহেবকে কথাটা বলে এলানকে নিয়ে বাইরে আসে। বাড়ির সামনে ছোট পুকুর, সামনেই পাকা রাস্তা করা। পুকুরের উপর উঁচু করে বসার জন্য জায়গা বানানো হয়েছে, ছাদ বলা যায় আর কি। এলানকে প্রশ্ন করলো, হু আর ইউ? স্যার, আই এম অ্যালান। আই নো হু আর ইউ। হোয়াট? অ্যাকচুয়ালি আই নো ইউ আর দ্য ডেভিল। নিলয় চমকে উঠল। এতদিন সে ভাবেনি কেউ তাকে চিনতে পারবে, কিন্তু সে ভুল ছিল। এলান তাকে ঠিকই চিনে ফেলেছে। তবে কারণটা কি? কিভাবে সে নিলয়কে ডেভিল রূপে চিনে ফেলল? নিলয় বলল, হু আর ইউ? স্যার, আমি বাংলা বলতে ও বুঝতে পারি। হয় পিতার বাসা বাংলাদেশে, মা আমেরিকান। আমি একজন টেকনোলজি ইঞ্জিনিয়ার। আসলে আমার যখন 11 বছর বয়স, তখন থেকে বাবা কম্পিউটারের সামনে বসিয়ে দেয়। বুঝতাম না তখন, কিন্তু ভুলবশত হোক বা অজানা কারণে হোক ডাকওয়েবে প্রবেশ করি। ডাকওয়েব কি তখন ঠিকমতো বুঝতাম না। তবে প্রথমেই চোখ পড়ে একটি নিজস্ব ডাকওয়েবে রাজত্ব করা একটি সাইট, যার নেম ছিল কলমি টেবিল। আমার একটা এবিলিটি ছিল, আমি ভাইরাস সফটওয়্যার বানাতে পারতাম।
জানি না এটা কিভাবে পারতাম। কোনো সাইটের কাজ বন্ধ করার ক্ষমতা আমি ঠিক 3 মাসের মধ্যে শিখে ফেলেছি। সাইটের কাজ বন্ধ করতাম ভাইরাস অ্যাটাক দিয়ে। প্রথম যেদিন ডেভিলের নামে সাইট অ্যাটাক দিই সেদিনই অবাক হয়েছিলাম। আমার ডিভাইস স্লো আর হ্যাং হয়ে যায়। তবে সবচাইতে মজার ব্যাপার ছিল আমার নিজের তৈরি সাইটটি ডেভিলের আন্ডারে চলে যায়, আর শত চেষ্টা করেও ফেরাতে পারিনি। সারা রাত পড়ে থাকতাম ডেভিল নামের সাইটটা নিজের করে নেওয়ার জন্য। ঠিকমতো ক্লাসে যেতাম না, গেলেও মাথার মধ্যে শুধু ডেভিলকে নিয়ে ভাবনা ঘুরপাক খেত। জানার আগ্রহ ছিল ডেভিলকে। কত কত প্রশ্ন মাথায় আসত, কেন এত স্ট্রং সাইট সে বানিয়েছে। একদিন ক্লাস থেকে ফিরে জানতে পারি বাবা মাকে বলেছে বাংলাদেশে ভয়ঙ্কর এক হ্যাকার এসেছে। সব ব্যাংক অ্যাকাউন্ট সিসি ক্যামেরা হ্যাক করে নিয়ে নিজের কন্ট্রোলে করে নিচ্ছে। কেউ বুঝতে পারছে না কে করছে, তবে তার একটি নিকনেম আছে, ডেভিল। গুরুত্বপূর্ণ বিষয় হলো বড় লোকদের টাকা নিয়ে ডেভিল গরিবদের মাঝে ত্রাণ হিসেবে দিয়ে যাচ্ছে। এতে প্রায় অর্ধশত লোকের কাছে ডেভিল কোনো হ্যাকার না, যেন ফেরেশতা। সেদিন কথাগুলো শুনে আরও আগ্রহ বেড়ে যায় আমার। ডেভিলকে দেখার প্রবল ইচ্ছা জাগে। সেখানে বসেই ডেভিলকে খোঁজার শত চেষ্টা করি। বাবাকে সবটাই বলতাম। বাবা বকা দিত, কারণ ডেভিল করে আমি আমার পড়াশোনা ঠিকমতো করতে পারছি না। কিন্তু বাবা জানতো না আমি ডেভিলকে খোঁজার ওই উদ্দেশ্যে বিশাল কিছু আবিষ্কার করে ফেলেছি। আর সেটা হলো ভাইরাস সফটওয়্যার, যার নাম থর্নস অফ কিলার। ভাইরাসটা ডার্ক ওয়েবে উন্মুক্ত করে দিয়েছিলাম। পৃথিবীর সবচাইতে শক্তিশালী ছিল। আবিষ্কারটার উদ্দেশ্য ছিল ডেভিল সাইটকে অ্যাটাক করে নিজের কবজায় নেব। জানতে চাইতাম কি আছে সেখানে। এর মধ্যে আমাদের দেশে ব্ল্যাক উইজার্ড নামের একজন শক্তিশালী হ্যাকার আসে। সে কে, কেন ইনফরমেশন জানা যায়নি। তাকে আটকানোর অনেক কঠিন, যদিও চেষ্টা কম করিনি বাকি হ্যাকাররাও, কিন্তু তাকে রুখতে সবাই অক্ষম। আপনি হয়তো শুনবেন বিশ্বের সবচাইতে বড় গবেষণা কেন্দ্র নাসা ভুল তথ্য পাবলিশ করেছিল। এটার জন্য অনেক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুল তথ্য প্রদান করেছে সে, মানে নাসার নাম দিয়ে উইজার্ড তথ্য ভুল প্রকাশ করেছে। তাকে আটকানোর জন্য সরকারকে না জানিয়ে গোপনে হ্যাকার খোঁজা হয়। আমি সেখানে জয়েন হই। ডার্ক ওয়েবের শুরুতে অবৈধভাবে কাজ করতাম। ক্রাইম করলেও আমাকে ধরার ক্ষমতা ছিল না কারণ। কিন্তু তখন আমি ডেভিলকে খুঁজে চলেছি। ডেভিলকে দেখার প্রবল ইচ্ছে আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে, কারণ তার ক্রাইমের প্রভাব এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল যে সাদা ইন্টারনেট জগতের মানুষ না বুঝলেও ডার্ক ওয়ার্ল্ড ঠিকই বুঝতে পেরেছিল ডেভিল আসলে একজন রিয়েল মাস্টার মাইন্ড হ্যাকার। সত্যি কথা বলতে আমি শুরু থেকেই আপনার ফ্যান ছিলাম। এরপর যখন আপনার নামে একটি লেখা পড়ি, লেখাটা ছিল ডেভিল ইজ নাও ইন্ট। লেখাটাতে আপনার অস্তিত্ব সম্পর্কে বর্ণনা আর শেষ হওয়ার ব্যাখ্যা ছিল। এরপরই আপনার নামে ডার্ক ওয়েবে কত যে অ্যাটাক চলে, কিন্তু কেউ কিছুই করতে পারেনি। এমনও হিসেব মিলেছে ডার্ক ওয়েবে যে হ্যাকার ডেভিলের সাইট থেকে তথ্য চুরি করে আনতে পারবে তাকে মিলিয়ন টাকা পুরস্কার দেওয়া হবে। মিলিয়ন হতে পারে নিজের ইচ্ছে মতো সংখ্যা, কিন্তু কেউ আপনার সাইট থেকে তথ্য চুরি তো দূরে থাক, আপনার আশেপাশেও যেতে পারেনি। তাহলে প্রশ্ন মাথায় আসছে, তাহলে আমি কি করে পেলাম আপনাকে? ওই যে বললাম না, থর্নস আবিষ্কার করেছিলাম যা ডার্ক ওয়েবকে নিজের কবজায় আনতে পারত। সেটার মাধ্যমেই আপনার কেবল এই হাসপাতালের নামটাই জেনেছি মাসুম শিয়াম অর্কর নিলয়ের নাম। বিতে এখন আপনার বোন, আর এনতে নিলয়, তার মানে ডেভিল হলো নিলয়, যে এখন আমার পাশে দাঁড়িয়ে আছে। নিলয় এলানের মুখ থেকে বাংলায় এত কিছু শুনবে কখনো বোঝেনি, আর নিলয়কেও এভাবে খুঁজবে কেউ জানেনি। সবাই অবাক হয়ে এলানকে দেখছে। এলান আবারও বলা শুরু করলো, ডেভিল স্যার আমাকে রবার্ট স্যার এখানে পাঠিয়েছে। আমাকে দায়িত্ববোধ দিয়েছে আপনাকে যেন আমি আমেরিকাতে নিয়ে যাই, কারণ ওই হ্যাকারের বিরুদ্ধে আপনি পারবেন। প্লিজ স্যার আমার সাথে চলুন স্যার। নিলয় কি বলবে এখন বুঝতে পারছে না। ডেভিড সহ সবাই জানে ডার্ক ওয়েব এমন একটি জায়গা যা সবার কাছে ভয়ঙ্কর ও নিষিদ্ধ জগৎ। মাসুম বলল, রবার্ট মানে ওই নাসা কোম্পানির বর্তমান পরিচালক? ইয়েস ব্রো। রবার্টের স্যারের বক্তব্য হলো ওনার বন্ধু টমাস তাকে ঠকাচ্ছে, সেই হ্যাকার দিয়ে এমনটা করেছে, কিন্তু কোনো প্রুফ নেই। আপনি প্লিজ চলুন স্যার। 1 মিনিট, নাসা কোম্পানির হয়ে ডেভিল নামে নিলয় কোনো কাজ করবে? আর তাছাড়া নাসা এমনিতেই সব স্যাটেলাইট কন্ট্রোলে রাখার ক্ষমতা রাখে। নিলয়ের দরকার হবে বলে মনে হচ্ছে না। স্যার আপনি কি বলেন?
আমি আপনাকে না নিয়ে যাব না বাংলাদেশ থেকে? আচ্ছা সবাই চুপ কর। অ্যালান, আমি এখন আর কোনো হ্যাকার নই, আমি ওই জগৎ থেকে বের হয়ে এসেছি। কিন্তু আপনার তৈরি করা সব কিছু এখনও ঠিক আগের মতোই আছে, বরং আমার তৈরি ভাইটাস আপনার বানানো দুনিয়াকে আরও বেশি শক্ত করে দিয়েছে। আমি সেসব নষ্ট করে দিতে পারবো, তুমি চলে যাও। নো স্যার, আই উইল নট গো উইথ ইউ। গেট লস্ট। নিলয় সেখান থেকে চলে আসে। এলান চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে বসার জায়গাতে গিয়ে বসলো। নিলয়ের বাড়ির দিকে তাকিয়ে আছে। ওপর দিকে টয়েন ট্যাক্সি নিয়ে বের হয়েছে, কিন্তু জ্যামে আটকা পড়াতে গাড়ি থেকে বের হলো। কিছু দূর আসার পর কোনো একজনকে জিজ্ঞাসা করলো, হে ব্রো, হোয়াট টু গ্রেট টু যশোর? লোকটা ইংলিশ বোঝে না, টয়েনের দিকে বোকার মতো তাকিয়ে আছে। টয়েন পকেট থেকে ফোন বের করলো। গুগল ট্রান্সলেটর অ্যাপস দিয়ে সে বাংলা করে ফোনটার সামনে ধরলো। দুর্ভাগ্যবশত টয়েন যে ছেলেটার কাছে যশোর যাওয়ার জন্য গাড়ি খোঁজার কথা জানতে চেয়েছে সে ছিল একজন গ্যাং লিডারের লোক। মারামারি, ছিনতাই সহ বড় রকমের অপরাধমূলকে জড়িয়ে চলতো তারা। লোকটার নাম হাসিম। হাসিম নতুন ও দামি ফোন এক বিদেশির হাতে দেখেই সেটা নিয়ে দৌড়ে পালালো। টয়েন আর কি করবে, সে স্টপ স্টপ বলতে বলতে দৌড়াতে থাকে। মেইন রাস্তায় হাসিম উঠে এক পাশ দিয়ে আরো জোরে দৌড়াতে থাকে। টয়েনও ওর পিছনে জোরে দৌড়াতে থাকে। টয়েন হাসিমকে ক্যাচ আপ করার জন্য রাস্তার প্রায় মাঝে উঠে পড়ে। ঠিক তখনই একটি লাল রঙের প্রাইভেট গাড়ি টয়েনের সামনে চলে আসলো। টয়েন বুঝতে পারেনি আকস্মিক গাড়িটার সামনে চলে আসবে, কিন্তু কিছু বোঝার আগেই টয়েন গাড়ির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। গাড়িটা খুব জোরে ব্রেক করে। ভিতরে দুজন লোক বসে আছে, একজনের নাম আবির, আরেকজন রিফাত। আবির গাড়ি থেকে নামার চেষ্টা করে। রিফাত বলল, কি দরকার ঝামেলা নেওয়ার? ঢাকা শহরে এমন দু একজন রাস্তার পাশে পড়ে থাকে, জাস্ট ইগনোর। শোন, বড় শহরে দুটো জিনিস সবসময় এড়িয়ে চলতে হয়। প্রেমিক তার প্রেমিকাকে গলির মধ্যে দাঁড় করিয়ে চুমু দিলেও সেটা জাস্ট ইগনোর করতে হয়। আরেকটা হলো রাস্তার পাশে কে পড়ে আছে সেটা দেখার বিষয় না। আবির কাউকে যখন মারবে তখন একটি বড় কারণ থাকবেই, কিন্তু অকারণে আমি কাউকে মারবো না। আবির কথাটা বলে গাড়ি থেকে নামলো। ততক্ষণে লোকজন জড়ো হয়ে গেছে। আবির গিয়ে দেখে একজন বিদেশি রাস্তার পাশে পড়ে আছে। মাথায় চোট পেয়েছে অনেকটাই, অবচেতন প্রায়। মৃদু শব্দ করে বলল, হেল্প 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 মি। আবির দুই হাত বাড়িয়ে কোলে তুলে নিল টয়েনকে। টয়েন কেবল নরম দৃষ্টিতে তাকিয়ে দেখছে কে যেন তাকে কোলে নিয়ে গাড়িতে করে যাচ্ছে। রিফাত গাড়ি স্টার্ট করে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় ওরা। আরিয়া আমান নামের ছেলেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমান বিছানার এক কোণাতে এসে কাচুমাচু হয়ে বসলো। আরিয়া মুচকি হাসতে থাকে। এই ছেলেটা তাকে ভয় পাচ্ছে ভেবেই আরিয়ার হাসি যেন থামছে না। আরিয়া আবার বলল, বলুন আপনার কষ্টের কারণ। তবে অবাক হচ্ছি, একজন পতিতার সামনে বসে থেকে আপনি চুপ হয়ে আছেন, কিছুই করছেন না। আগে শুনেন, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম। ভালোবাসতেন? দুনিয়াতে ভালোবাসা বলে কিছুই নেই। ঠিক, তবে ভালোবাসার গভীরতা থাকে একতরফাতে। আপনি যাকে ভালোবাসেন মন থেকে তার জন্য নিজেকে বিশেষণ দিতেও প্রস্তুত থাকবেন। অগাধ বিশ্বাস আর রেসপেক্ট থাকবে নিজের কাছে। ভালোবাসা আছে, শুধু পার্থক্য কেউ সেটা বুঝতে পারে না আর কেউ পারে না। আমার স্ত্রী মানিষা আমার সেই ভালোবাসা বুঝেনি। 7 বছর রিলেশন ছিল আমাদের। 7 বছর পর তাকে বিয়ে করি। কত ঝামেলা, কত কষ্ট সহ্য করে আমরা এক হয়েছিলাম। তার বাসা থেকে আমাকে মেনে নেয়নি। আমি ওর হাত ধরে চলে আসি। মানিষা আমাকে সবসময় বলতো, যাই হয়ে যাক, কখনো আমি তোমার হাত ছাড়বো না, তুমিও কখনো আমাকে ছেড়ে যাবে না। যখন ওকে নিয়ে পালাই, তারপর ওর পরিবার আমাকে আমার পরিবারের উপর থানায় কেস করে। জানেন, পুলিশ এসে আমার বাবাকে ধরে নিয়ে যায়, অনেক মারে। তবু আমি ওর হাত ছাড়িনি, আলাদা হইনি। সংসারটাকে সাজিয়েছিলাম। পালানোর পর দুজনে ছিলাম একসাথে। আমার ছোট ব্যবসা একটু একটু করে বড় হতে থাকে। সব কিছু সুন্দরভাবে চলছিল, কিন্তু বছর 3 পরে মানুষই পাল্টাতে থাকে। সবসময় ফোনে যান কি করতো,
আনলিমিটেড ফেসবুকিং, ফোনে কথা বলা, জানতে চাইলে বলতো নতুন বন্ধু হয়েছে, তাদের সাথে কথা বলা হয়। তার কয়েক মাস পরেই একদিন বাসায় এসে দেখি দরজার সামনে একজোড়া অপরিচিত জুতা রাখা। জুতার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ সময় তাকিয়ে থেকে বোঝা যায় জুতোটা আমার নয়। আমি দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই ভিতরে থেকে লক করা। আমরা থাকতাম 4 তলায়। 4 তলার উপর সিঁড়িতে চুপচাপ বসি আমি। সকালের সময় ছাড়িয়ে দুপুর হয়। দরজা খোলার শব্দ শুনতে পেলাম। আমি একটা অপরিচিত ছেলে আমার বাড়ি থেকে বের হয়। মানসীর ছেলেটার হাত ধরে ছেলেটা মানসীর গালে চুমো দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে গেল। মনীষা দরজা আটকাতে প্রস্তুত হয়। আমি তাড়াতাড়ি দরজার সামনে এসে দাঁড়ালাম। মানসী আমাকে দেখে চমকে ওঠে, চোখ মুখ ভয়ের একরাশ বিশাল ছাপ। আমি টের পেলাম আমার দিকে ভয়াত দৃষ্টিতে তাকিয়ে সে বলল, আমান তুমি? কেন, আর কার আসার কথা ছিল? মানে? ভিতরে আসি নাকি আমাকেও ওই ছেলেটার মতো গালে চুমো দিয়ে চলে যেতে হবে? ছেলে মানে? আমি মুচকি হাসি আর কিছুই বলিনি মানসীকে। সে আমার সামনে আসতো না। একই ছাদের নিচে একই জায়গাতে দুজন ভালোবাসা প্রেমিক প্রেমিকা হওয়া সত্ত্বেও, বর বউ হওয়া সত্ত্বেও আমরা আলাদা থেকেছি। কথা না বলে থাকছি 3 মাস। আজ ঠিক সন্ধ্যায় মানসী আমাকে ছেড়ে চলে যায়। কারণটা অবশ্যই বলে গিয়েছিল, আমি নাকি তাকে সময় দিতে পারিনি। আপনি বলুন তো, ছেড়ে যেতে হলে বড় কোনো কারণ দরকার হয়? ছোট একটি কারণে দেখিয়ে চলে যায় মানুষ, খুব ডিপ্রেশনে চলে যায়। বিষ্ণু মানে আমার বন্ধুর কাছে আসি, সে আপনার কাছে নিয়ে আসলো। বিশ্বাস করুন আমি এমন না, আমি আপনাকে স্পর্শ করতে চাই না। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি কষ্ট দিয়ে থাকলে মাফ করে দেবেন দয়া করে। আরিয়া বোবা হয়ে গেল যেন। একটা ছেলে এতটা ভালো হতে পারে আরিয়া কখনো ভাবতেই পারেনি। আরিয়া আমানের সামনে এসে দাঁড়ালো। আমানের দিকে নিজের ওড়না বাড়িয়ে বলল, চোখের পানি মুছুন, ছেলেদের কান্না মানাই না। আপনার নাম কি? থাক, নাম জানার কোনো দরকার নেই। আচ্ছা। আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে। বাসায় যান আর ব্যবসাতে মন দেন। কোনো ভালো মেয়ে পেলে তাকে নিজের করে নিয়েন। আপনি কেন এখানে? এটাও অজানা থাকুক, হয়তো এটাই আমাদের শেষ দেখা। হয়তো। আরিয়া চলে যায় নিজের জায়গাতে। আমান বসা থেকে উঠে দাঁড়ালো। পৃথিবীটা কতই না বিচিত্রময়। সেখানে বিচিত্র সব মানুষের বাস। তবে সব মানুষের একটাই উদ্দেশ্য, চাহিদা পূরণ। চাহিদা হয়ে থাকে অনেক কিছুর উপর। তাই মানুষ প্রতি মিনিটে মিনিটে নতুন নতুন বিষয়ের উপর চাহিদা সম্পন্ন করে। চাহিদা হারালে মানুষ হয়তো পৃথিবীতেই থাকবে না, ডাইনোসরের মতো। আবির টয়েনকে নিয়ে হসপিটালে এসেছে। সন্ধ্যা হয়ে গেছে। টয়েনকে ডক্টরের কেবিনে বসিয়ে আবির অপেক্ষা করতে থাকে। ওদিকে নিলয় বাসা থেকে বের হয়, ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির সামনে এসে দেখে এলান ঠিক আগের জায়গাতেই বসে আছে। নিলয়কে দেখে উঠে দাঁড়ালো। এমন রেসপেক্টের ব্যাপার দেখে নিলয় অবাক হলো। নিলয় এলানের কাছে এসে দাঁড়ায়। এলান বলে, স্যার নাসা আপনাকে সত্যিই চায়। নাসার আপনাকে প্রয়োজন। চলুন স্যার আমার সাথে প্লিজ স্যার। দেখো, আমি কারো হয়ে কখনো কাজ করিনি আর করতেই চাই না। তুমি আমাদের সাথে যেতে পারো, থাকতেও পারো কয়েকদিন। আপনাদের সাথেই তো থাকতে চাই। আপনাকে ঠিকই রাজি করিয়ে নাসার জন্য আপনাকে আমি নিয়েই যাব। এলান একটু মন খারাপ করে বলল, ঠিক আছে স্যার। ওই মাসুম, এলান এখন থেকে কিছুদিন আমাদের সাথেই থাকবে। নিলয় মাসুমকে ডেকে কথাটা বলে। ওরা সবাই অবাক হয়, কারণ নিলয় প্রথমবার কাউকে এত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলল। এলান ওদের সবার সাথে যেতে থাকে। সিয়াম আর মাসুম নিলয়কে পিছনে টেনে এনে প্রশ্ন করলো, ভাই আপনার কি হলো? কি হলো মানে? মানুষের ব্যবহারই তার পরিচয়। মানুষকে চেনা নিলয়ের কাছে জটিল হলেও ডেভিলের কাছে তা খুবই সহজ। ওর চোখে ভালোবাসা আছে আমার প্রতি। একটা কথা, তোরা যতটুকু ভালোবাসিস ঠিক সে ততটাই ভালোবাসে আমাকে। আমি তা দেখতে পেয়েছি। মানুষকে চেনা সহজ নয়, আবার কঠিনও নয়। মানুষকে চেনা সহজও নয়, আবার কঠিনও নয়। এলান এখন নিলয়দের সাথে ঢাকার উদ্দেশ্যে আসে। কি হতে যাচ্ছে কেউ কিছুই আন্দাজ করতে পারছে না। লাবণ্য টেক্সট করে দিল রিশানের উদ্দেশ্যে, নিলয় আসছে। রিশান ওর মা বাবার সামনে আসলো। সবাই রেডি হয়ে গেছে। রিশান এসে বলল,
মা, এবার যাচ্ছি, অফিসের কাজ আছে। লাবণ্য টেক্সট করেছে, দেশে একজন বড় পর্যায়ের মানুষ এসেছে, সেখানে থাকতেই হবে আমার। থাকতে পারলে যেতাম না। রিশান সবার থেকে বিদায় নিল। মায়াও বিদায় নিয়ে রিশানের সাথে বের হয়। মায়া চুপচাপ থাকে, ঠিকমতো কারোর সাথে কথাও বলে না। রিশান ওর বর হলেও এখনো মনে প্রাণে সে আবিরকে ভালোবাসে। আবিরকে ছাড়া ওর থাকাটা কেমন যেন কষ্টসাধ্য হয়ে গেছে, কিন্তু এখন আর কিছুই করার নেই। মায়াকে আপাতত রিশানের ভালোবাসায় সিক্ত হয়ে অভিনয় করে যেতে হবে। ওদিকে আবির বসে আছে ডাক্তারের কেবিনের সামনে। ডাক্তার বের হলো। আবির গিয়ে সামনে দাঁড়ায়। ডক্টর, আমার পেশেন্ট। ওই যে বিদেশি টয়েন কি আপনার পেশেন্ট? আপনাকে খুঁজছে। আবির তাড়াতাড়ি টয়েনের কাছে যায়। প্রথমে আঘাত গুরুতর না হলেও অনেক বেশি ডেঞ্জারে আছে টয়েন। টয়েনকে দেখে আবির বলল, হেই, হাউ আর ইউ? আপনি কি আমাকে হসপিটালে নিয়ে এসেছেন? তোমার নাম কি? আমি মার্ক টয়েন। শুনুন, ডাক্তার বলল আমি হয়তো বাঁচব না, কারণ গাড়িতে ধাক্কা লাগার ফলে আমার মাথায় একটি ইটের টুকরো ঢুকে গেছে, যার কন্ডিশন খুব খারাপ। আমি যা বলছি সেটা শুনেন মন দিয়ে। কি বলো এসব? প্লিজ শুনুন। ওকে। আমি মাইক্রোসফট কোম্পানিতে কাজ করি। টমাস হলো আমার স্যার। আমি আমেরিকা থেকে এসেছি একটা মিশন। আমার ফোন ছিনতাইকারী নিয়ে চলে গেছে। ফোনটা দয়া করে উদ্ধার করবেন। সিম কার্ড নোটিফাই সফটওয়্যার দ্বারা আমার ফোনের লোকেশন খুঁজে পাবেন। 743 এটার মাধ্যমে সহজে খুঁজে পাবেন। আর ফোনটি ফ্যাক্টরিও রিসেট দিতে পারবে না। আমার জিমেল কোড আসবে। কোনো সাবমিট না করা অবধি ফ্ল্যাশ বা রিসেট কোনোটাই হবে না। ফোনটার জন্য এত কথা বলছি, তার কারণটা ফোনটা পেলেই বুঝতে পারবেন আমি কেন এসেছি। আমার ব্যাগে সব কিছু তথ্য আছে। দয়া করে আমার বসের সাথে আপনি দেখা করবেন, আমার কথা জানাবেন। হয়তো আমাদের আর কথা হবে না। কিছু সময়ের মধ্যেই টয়েন যেন নীরব নিস্তব্ধ হয়ে পড়ে। আবির কয়েকবার ডাকলো, কিন্তু টয়েনের কোনো সাড়া শব্দ পেল না। রিফাত বলল, চলো তো এখন এসব ঝামেলার মধ্যে না চলানোই ভালো। মরার সময় টয়েন আমাকে তার ইচ্ছে বলেছে, পূরণ করাটা আমার মানুষ হিসেবে দায়িত্ব। আবির কথাটা বলে রুমের এক কোণার দিকে তাকালো। একটি ব্যাগ পড়ে আছে। আবির তাড়াতাড়ি ব্যাগের কাছে যায়, হাত দিয়ে ধরে বলল, ব্যাগে তো তেমন কিছুই নেই। ধুত, আবির, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি অর্কের সাথে দেখা করো, আমি তোমাকে খুঁজে নেব। আচ্ছা। শোনো, তোমার ল্যাপটপটা আমাকে দিয়ে যাও। আচ্ছা। রিফাত আবিরের দিকে ল্যাপটপের ব্যাগ বাড়িয়ে দিয়ে হাসপাতাল থেকে বের হলো। অর্কের সাথে ওর অনেক কথা জমা আছে। আবির, রিফাত আর অর্ক সবাই মিলে হ্যাকার জগৎ তৈরি করতে চায়। রিফাতটা অর্কেরই, কারণ অর্ক জানে না কোনো একজন অজানা ব্যক্তি তাকে লিড করছে, আর অর্ক তার সাথে মিলে তার কথা মতো সব কাজ করাচ্ছে। সেই প্ল্যান অনুযায়ী অর্ক ওদের দুজন মানে রিফাত আর আবিরকে ব্যবহার করছে। আবির টয়েনের ব্যাগ খুলল, একটা দামি ল্যাপটপ দেখতে পায়, পাশে কয়েকটি কাগজ, মানি ব্যাগ, ভিসা কার্ড, সব রকম প্রয়োজনীয় তথ্য দেখতে পেল। আবির এটাও দেখতে পায় 5 তারা হোটেলের রুমের একটি কাগজ। এখনো 15 দিন থাকার সুযোগ আছে। আবির ব্যাগটি কাঁধে নিল। রিফাতের দেওয়া ব্যাগ হাতে নিয়ে হাসপাতাল থেকে বের হয়। উদ্দেশ্য 5 তারা হোটেল রুম। সেখানে যেয়ে ও হয়তো অনেক কিছু জানতে পারবে। আবির হোটেলে এসে পৌঁছায়। রুমের ওই কার্ড দেখালো রিসেপশনিস্টের কাছে। রিসেপশনিস্টে ছেলেটা প্রশ্ন করলো, টয়েন কে হয়? আমার আত্মীয়। সে আমার কাছে গিয়েছিল, ও পাঠিয়েছে। রুমে কিছু কাজ আছে। 87 নাম্বার রুমের চাবিটা দিন। ওকে, আপনার নাম আর ডিটেলসগুলো দিন। আবির সবকিছু ঠিকঠাক করে রুমের চাবি নিল। টয়েনের ব্যাকপ্যাক নিয়ে ও রুমে আসলো। দরজা আটকে বিছানায় এসে গা এলিয়ে দেয়। এই প্রথমবার ও এত দামি জায়গাতে এসেছে। বাড়ির পাতলা চাদর বিছানো বিছানার কথা মনে পড়ল আবিরের। মুচকি হাসলো একটু। সবাই আসলে ঠিকই বলে, একদিন না একদিন সবকিছু হবেই। এর জন্য সঠিক সময় আর ভাগ্যের ব্যাপার থাকাটা খুব আবশ্যক। আর এসব কিছু নিয়ন্ত্রক তো স্বয়ং সৃষ্টিকর্তা। আবির টয়েনের ল্যাপটপ অন করলো, কিন্তু পাসওয়ার্ড দেওয়া। আবির রিফাতের দেওয়া ল্যাপটপ ওপেন করলো। এটার পাসওয়ার্ড ও জানে,
পাসওয়ার্ড সেট আপ করে ও ডার্ক ওয়েবে চলে যায়। ভিলেন নামের ওর নেটওয়ার্ক সাইটে প্রবেশ করে, কিন্তু ডেভিল নামধারী ওই সাইটটি এসে আবারও ভিলেনের কাজ স্লো করে দিল। আবির সাময়িক প্রোটেক্ট দিয়ে কাজ সম্পন্ন করার চেষ্টা করে। আবির ডার্ক ওয়েব থেকে একটি কোড পাঠায় টয়েনের ল্যাপটপে। টয়েনের ল্যাপটপের স্ক্রিনে একটি বার্তা আসলো। বার্তাটি সরাসরি ওপেন হয়ে গেল। রিফাতের ল্যাপটপে ফিরতি ক্যাপচা আসা অবধি আবিরের অপেক্ষা করতে হবে। এরপর টয়েনের ল্যাপটপ ছাড়াই সে রিফাতের ল্যাপটপ দিয়ে টয়েনের ল্যাপটপে কাজ করতে পারবে। আবির কফির অর্ডার করলো। এই রুমের জন্য স্পেশালি নাকি সব খাবারের ব্যবস্থা করা। আবির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল। শার্ট চেঞ্জ করে একটি গেঞ্জি পরে ও দরজা খুলল। ওয়েটার দাঁড়িয়ে আছে গরম একটি কফির মগ নিয়ে। আবির কফি হাতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ধোয়া ওঠা গরম চা, রাতের পরিবেশ, ভিআইপি রুম, কাছে প্রয়োজনের থেকেও বেশি টাকার ক্রেডিট। আর কি লাগে? কিন্তু আবিরের এতটুকু দিয়ে হবে না। আবিরের চাই আরো টাকা। ওর মাথায় এখন ভিলেন নামের ওর খারাপ চরিত্র ভর করেছে। আবির ল্যাপটপের দিকে তাকালো। এখনো ক্যাপচা কোড এসে পৌঁছায়নি। রিফাতের স্ক্রিনে লেখা আছে ওয়েটিং ফর 10 মিনিটস। ক্যাপচা আসার জন্য 10 মিনিট অপেক্ষা করতে হবে। আবির বাইরে তাকালো। 17 তলা ফ্লোরের ব্যালকনি থেকে রাতের শহর খুব বেশি মুগ্ধকর লাগছে। আবিরের ছোটবেলার কথা মনে পড়ে। অনু নামের একটি মেয়ে ছিল ওর হাই স্কুল জীবনে। আবিরের বন্ধু ছিল বললে ভুল হবে, বানিয়ে নিয়েছিল। আবির যখন ক্লাস 8-এ ওঠে তখন থেকে ছেলে মেয়ে একই সাথে বসানো শুরু করে, মানে একই ক্লাসরুম যাকে বলা হয়। আবির সামনের বেঞ্চে বসতো তখন। ক্লাসে মোটামুটি সবাই পড়া পারত। অ্যাডভান্স পড়া দিত আবার নিত, কিন্তু রোজ সব টিচাররা এসে পিছনের একটা মেয়েকে খুব বকা দিত। মেয়েটা চুপচাপ হয়ে বকাগুলো শুনত, কোনো রেসপন্সও করতো না। কিন্তু একদিন হেড টিচার এসে অনেক বকে আর বলে, তোমাকে স্কুল থেকে টিসি দেওয়া হবে, তোমার মতো স্টুডেন্ট আমার চাই না, বের হয়ে যাও। তাৎক্ষণিক বকা শুনে মেয়েটা বেঞ্চে বসে। অনুর পাশে কেউ বসতো না, সে চুপচাপ আর একা থাকতো। ওই দিন টিফিন দেওয়া হয়, সবাই রুম থেকে বেরিয়ে পড়ে। আবির বসা থেকে উঠে দাঁড়াতেই পিছনে তাকায়। অনুকে প্রথমবার কাঁদতে দেখে। বেঞ্চে মাথা দিয়ে কাঁদছিল। আবির সরাসরি মেয়েটার পাশে যায়। খুব খারাপ লাগে ওর প্রতি আবিরের, কারণ কেউ অনুর সাথে মেশে না, কথা বলে না। আবির মেয়েটার বেঞ্চে বসে বলল, এই তোমার নাম কি? অনু লাফ দিয়ে উঠল। পাশে ক্লাসের সবচাইতে ব্রিলিয়ান্ট ছেলে ফার্স্ট বয় আবির এসে বসেছে। অনু বুকে ফু দেওয়ার চেষ্টা করে। আবির পকেট থেকে টিস্যু দিয়ে বলে, চোখের পানি মোছো, বড় হয়ে এইভাবে কাঁদবে না। আর মেয়েদের কাঁদলে বিষাদক লাগে। মুচকি হাসি মেয়েদের সৌন্দর্য প্রকাশ করে। আপনি বাইরে যাননি কেন? আমি গেলে কি ব্যাবে করে কাঁদতে পারতা? আচ্ছা তাহলে বাহিরে যে দরজা জানালা আটকে দে। তুমিও ও মা গো, ও বাবা গো, ও খালু গো বলে কান্না শুরু করে দাও। অনু হেসে ফেলে। আবির মুচকি হেসে তাকালো অনুর দিকে। প্রথমবার অনুর সাথে কোনো ছেলে, তাও আবার স্কুলের বেস্ট বয়, ব্রিলিয়ান্ট আর ভালো ছেলে এসে কথা বলছে ওর মতো খ্যাত পড়া না পারা মেয়ের সাথে। অনু বলল, এমনি কাঁদছি। আচ্ছা বুঝেছি, চলো বন্ধু করি। আমাকে তুমি বা তুই বলতে পারো। এবার বলো কাদার কারণ। টিচার বকা দিল তো তাই। বুঝলাম। বোঝনি? কারণ টিচার কখনো তোমাকে বকেনি, তাই বুঝবা না। তা ঠিক। এখন বলো তো কি হয়েছে? পড়াশোনা করো না কেন তুমি? মাঝে মাঝে ক্লাসে খাতা কলমও আনো না, সমস্যা কি? না তেমন কিছু না। অনু সেখান থেকে উঠে চলে যায়। আবির বোকার মতো তাকিয়ে থাকে। অনুর পিছনে আবিরও বের হয়। সেদিন বারবার জানতে চাইছিল আবির। অনু বিরক্ত হয়ে বলে, আব্বু নেই আমার, মা নানু বাড়িতে এসে থাকে, এটা আমার নানু বাড়ি। আব্বুর সাথে তিনি চলে গিয়েছিলেন বলে নানুরা আজও মেনে নেয়নি, তাই আম্মুকে মামারা বের করে দিয়েছে। কোনো রকমে একটা ছোট্ট ঘরে আমরা থাকি। আমি গোপনে মানুষের কাছে হাত পেতে চলে। অন্যের বাড়িতে কাজ করলেও তারা প্রাপ্য টাকা দেয় না। তবুও আম্মু আমাকে পড়ানোর চেষ্টা করে। কত শত সমস্যা, এতে করে আমার পড়াশোনা হয় না ঠিকভাবে। প্রতিটা সাবজেক্ট ফেল থাকেই।
আবির সেদিনও ব্যাগ থেকে 2টা কলম এনে অনুকে দেয়। অনু অবাক হয়ে তাকায় কেবল আবিরের দিকে। আবির সেদিন অনুর গাল টেনে ধরে বলেছিল, চিন্তা নেই, আমি আছি। অনু বিস্মিত চোখে তাকিয়েছিল আবিরের মুখপানে। এরপর থেকে ওদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আবির অনুর জন্য শেষ বেঞ্চে গিয়ে বসত, কিন্তু তাতে কি, যে গরু দুধ দিতে জানে সেই গরু বনে গেলেও দুধ দিয়ে থাকবে। আবির পিছনের বেঞ্চে বসেও পড়াশোনাটা ঠিক চালিয়ে গেছে। মেসির 10 নম্বর জার্সিতে কি আসে যায়, ত্রিশেই সে ফুটবল কিং। এভাবে দিন যায়। আবির ক্লাসের ফাঁকে ফাঁকে অনুকে পড়াতে হেল্প করে। অনু আগের থেকে ভালো পড়াশোনাতে ফিরেছে। একদিন হেড টিচার আসে, হোমওয়ার্ক না করায় সবাইকে প্রচুর পিটানোর কথা জানায়। কে কে করে আনেনি তাদেরকে দাঁড়াতে বলে। আবির গত কয়েকদিন আগে অনুকে খাতা কিনে দিয়েছিল, কিন্তু আবিরের কথা মতো প্রতিদিন এক গাদা অঙ্ক প্র্যাকটিসের জন্য পৃষ্ঠা সব শেষ হয়ে যায়। অনু হোমওয়ার্ক করতে পারেনি। অনু আবিরকে বলেওনি খাতার কথা, কারণ বারবার এমন করে চাওয়াটাও কেমন যেন লাগে। আর আবির কত কিছুই তো করে। এজন্য অনু যখন দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়, পাশের বেঞ্চ থেকে আবির ফিসফিস করে বলে, কি ব্যাপার, তুমি হোমওয়ার্ক করোনি? খাতা। আচ্ছা, উঠে দাঁড়াও, মার খাও। অনু উঠে দাঁড়াতেই যাবে, আবির তখনই ওর খাতাটা অনুর ব্যাগের উপর রেখে দিয়ে সে নিজেই উঠে দাঁড়ালো। অনুসহ ক্লাসের সবাই, এমনকি টিচারও অবাক হয়ে তাকিয়ে দেখে আবিরকে। টিচারের বেশি অবাক হওয়ার কারণ, প্রথমবার আবির এই ভুল করেছে। আর ক্লাসের সবাই অবাক হয়েছে। আজ সবাই হোমওয়ার্ক করে এনেছে, শুধু আবির ছাড়া। তাই সবাই অবাক হয়ে চেয়ে আছে। টিচার বলল, আবির, তুমি হোমওয়ার্ক করনি? জি না ম্যাম, খাতা ফুরিয়ে গিয়েছিল। কালকে ভেবেছিলাম কিনবো, কিন্তু পড়ার জন্য ভুলেই গিয়েছিলাম যে খাতা কিনতে হবে। ম্যাথের জন্য আলাদা খাতা ছিল, হোমওয়ার্কের জন্য আলাদা, কিন্তু ভুলে যাই আমার খাতা নেই। পরে যখন মনে হলো তখন ক্লাস শুরু হয়। চাইলে ক্লাসে বসে করতে পারতাম, কিন্তু করিনি। এটা অন্যায় হবে। ক্লাসের কাজ তো সেটা নয়, তাই করিনি। সরি ম্যাম। আবিরের এমন সৎ কথাগুলো শুনে টিচার আর বকবে কি, আরও ভালোবেসে বলে, আচ্ছা, কোনো ব্যাপার না। তুমি অফিস রুম থেকে যত খুশি পৃষ্ঠা নিয়ে যাও। তোমার মতো ছেলের জন্য আমরা সর্বদা আছি। আবির মুচকি হেসে বেঞ্চে বসলো। অনু শুধু অবাক হয়েই তাকিয়ে দেখছিল। পরে আবির খাতা এনে অনুকে দিয়ে দেয়। অনু শুধু আবিরের কাজ দেখে হা হয়ে যায়। আবিরের প্রতিদ্বন্দ্বী ছাত্র শিপন ব্যাপারগুলো বুঝে যায়। আবিরকে পটানোর বহু চেষ্টা সে করেছিল, কিন্তু পারেনি। অনুকে দিয়ে এবার সেটা হাসিল করার চেষ্টা করার প্ল্যান করে। আর এটাই ছিল আবিরের জীবনে সেই শুরুর সবচাইতে বেশি কষ্টের মুহূর্ত। শিপন নামের ছেলেটার বাবা ছিল একজন রাজনীতিবিদ। শিপন ওর বাবার লোকদের সবটা জানায়। শিপনের প্ল্যান ছিল অনুকে তুলে নিয়ে অনুর সাথে খারাপ কিছু করার, যাতে আবির সামনের এক্সামে খুব খারাপ করে। দোষটা আবিরের উপরেই চাপানো হবে। সেই প্ল্যান মাফিক টেস্ট পরীক্ষার 2 মাস আগে সন্ধ্যার সময় অনুকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরের দিন আবির ক্লাসে আসে। পিছনে অনুকে খুঁজতে থাকে, কিন্তু সে নেই। সেদিন ক্লাস পার হয়, অনু আসেনি। পরের দিনও একই রকম, অনু আসেনি। এভাবে আরও 1 সপ্তাহ যায়, কিন্তু অনু আসেনি। আবির ওই দিন বিকালে অনুদের বাড়িতে যাওয়ার কথা ভাবে, কিন্তু প্রথম ক্লাসেই হেড টিচার এসে জানায়, তোমার সহপাঠী অনু ছিল, ও গত 4 দিন আগে মারা গিয়েছে। আবির যেন বোকার মতো তাকিয়ে থাকে টিচারের দিকে। সেদিন ক্লাস শেষ করে আবির অনুদের বাড়িতে যায়। তারপর আবিরের কফি শেষ হয়ে যায়। সে ল্যাপটপের সামনে এসে দাঁড়ালো। এখনো কয়েক মিনিট বাকি আছে প্রসেস পূরণ হতে। আবির আরও একটি কফির অর্ডার করলো। 1 মিনিটেই কফি নিয়ে হাজির হোটেল সার্ভিস। আবির কফি হাতে ল্যাপটপের সামনে আসে। 4 মিনিট বাকি। ও আবারও ব্যালকনিতে এসে দাঁড়ায়। কফির মগে চুমুক দিয়ে অনুর কথা ভাবতে থাকে। অনুদের বাড়িতে যায় আবির সেদিন। ওর মা বারান্দায় খুঁটির সাথে হেলান দিয়ে বসেছিল। আবির তার নিজের সাইকেল নিয়ে উঠানে এসে দাঁড়ায়। উঠানের এক কোণার দিকে সদ্য একটি কবর দেখতে পায় আবির। কবরের উপরে খেজুর গাছের ডাল ছিঁড়ে রাখা। আবির নির্বাক হয়ে কবরটার দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পর অনুর মায়ের কান্নার শব্দ শুনতে পেল। আবির গিয়ে সামনে দাঁড়ায়। আবিরকে দেখে অনুর মা মাথায় কাপড় দিয়ে জানতে, কে বাবা তুমি? আন্টি অনু। অনু আর বেঁচে নেই, ওকে মেরে ফেলেছে ওরা। আমার অনুকে ওরা কেড়ে নিয়েছে।
আবির নীরব হয়ে চেয়ে থাকে অনুর মায়ের দিকে। অনুকে সে অনেক বেশি ভালোবাসতো বন্ধু হিসেবে। আবির তার বন্ধুর এমন মৃত্যু মেনে নিতে পারেনি। আবির সেখান থেকে ফিরে আসে। আবিরের বন্ধু নাহাদ বলে, আবির, অনুকে দেখছিলাম একটা ছেলে তুলে নিয়ে যাচ্ছিল। ছেলেটা আমাদের ক্লাসে শিপন বাবার লোক। আমার মনে হয় তোকে ডোমিনেট করার জন্য শিপন হয়তো চেয়েছিল অনুকে ব্যবহার করতে, কিন্তু অনু এখন মারা গিয়েছে। এটাও শুনেছি অনুকে যারা মেরে এবং অনুকে নিয়ে বাজে একটা ভিডিও সেই ছেলেগুলোর মধ্যে থাকা হাসিব নামের একটি ছেলের কাছে আছে। আবির নাহাদের কথা শুনে চমকে ওঠে। আবির সরাসরি শিপনের কাছে যায়। শিপনকে এই ব্যাপারে জিজ্ঞাসাও করে, কিন্তু শিপন কোনো উত্তর দেয় না, বরং গর্ব করে বলে, চেয়েছিলাম তোকে একটু আন্ডারস্টিমেট করে স্কুলের সবার সামনে জবার বানাবো, কিন্তু কি করব, ভুলে অনু গেছে মরে। বাট নো প্রবলেম, প্রুফ নো কিল, অনলি চিল। ডায়লগটা আমার মনে থাকবে। সময় মতো তোদেরকে বুঝিয়ে দেব, প্রমাণ আমি বের করবই। আবির সেদিন ক্লাস না করে সেখান থেকে চলে আসে। হাসিবের ফোন নাম্বার কালেক্ট করে খুব কষ্ট করে। তারপর